প্রিয়া, এই প্রিয়া, তুই কি এখনো ঘুম থেকে উঠবি না? তাহলে তোর বাবা আর তোর দাদা ব্রেকফাস্ট করে সেই কখন অফিসে চলে গেল, আর তোর কি এখনো ঘুম থেকে ওঠার সময় হলো না? মা, তুমি এই সকাল সকাল ঠিক আমার ঘুমটা ভাঙিয়ে দাও। আমি তো কিছুতেই বুঝতে পারি না আমি ঘুমালে তোমার কিসের এত প্রবলেম। প্রবলেম আবার কিসের তুই বুঝতে পারছিস না? তোর বাবা আর তোর দাদা তোর জন্য বিয়ের সম্বন্ধ খোঁজা শুরু করে দিয়েছে। এবার তো একটু সকাল সকাল ওঠা অভ্যাস কর, না হলে শ্বশুর বাড়ি গিয়ে কি করবি? আসলে কালকে রাত্রিবেলাতে ঠিকঠাক ভাবে ঘুম হয়নি, তার জন্য তো সকালবেলা উঠতে পারছি না। আচ্ছা যাও, আমার টাইম হলে আমি ঠিক উঠে পড়বো, তুমি তোমার কাজটা করে নাও। আচ্ছা, ঘুম হয়নি নাকি কালকে রাত্রিবেলা আবার বন্ধুদের সঙ্গে লুকিয়ে চলে গিয়েছিলিস? দাঁড়া, তোর বাবাকে আজকে বলবোই এই জানালাটা একদম সারা জীবনের মতো বন্ধ করে দিতে। প্রতি রাতে তুই বন্ধুদের সঙ্গে এই জানালাটা দিয়ে বাইরে চলে যাস, তার মানে নিশ্চয়ই তুই কালকেও গিয়েছিলি, তাই তো? যা, এবার মনে হয় মা বুঝতেই পেরে যাবে কেন যে শুধু শুধু ঘুম হয়নি এটা বলতে গেলাম। এখন তো আমি নিজের জালে নিজেই ফেসে গেলাম। যেদিন তোকে হাতে হাতে ধরতে পারবো না সেদিন বোঝাবো মজা। তুই তোর মাকে মিথ্যা কথা বলছিস। তুই কি ভেবেছিস আমি তোকে চিনি না? চুপ করে তাড়াতাড়ি উঠে পড়। বন্ধুদের সঙ্গে পিকনিক পার্টি করা ছাড়া তোর তো আর কোনো কাজই নেই। এই বলে সুতপা দেবী সেখান থেকে চলে যায়। আসলে সুতপা দেবী ঠিকই বলছিল। প্রিয়া তার মা সুতপা দেবী এবং বাবা সোমনাথ বাবু আর একমাত্র দাদা প্রকাশের সঙ্গে বাস করে। সোমনাথ বাবু এবং প্রকাশ তারা দুজনেই মাস গেলে বেশ মোটা টাকা ইনকাম করে, কারণ তাদের নিজেদের একটা পার্সোনাল বিজনেস ছিল, আর সেটা থেকে তারা টাকায় ইনকাম করত। প্রিয়ার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা চাইতো তার বড় দাদা তাকে সবসময় তাই দিত, আর এই কারণেই প্রিয়া এখনো পর্যন্ত বাড়ির কোনো কাজে হাত দেয়নি, যার কারণে সুতপা দেবী সবসময় এত রেগে থাকতো। ছোটবেলা থেকে প্রিয়ার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে প্রিয়া সবসময় পিকনিক করতে চলে যায়। প্রিয়া পিকনিক করতে খুবই ভালোবাসে। নতুন বছর পড়লেই বন্ধুদেরকে নিয়ে পিকনিক করতে সে বেরিয়ে পড়তো। আর এখন প্রিয়া বিবাহ উপযোগী, তাই তার বাবা এবং দাদা তার জন্য সম্বন্ধ দেখা শুরু করেছে। মা, এই দেখো, এই ছেলেটাকে দেখো তো তোমার পছন্দ হয়েছে কি? সত্যি ছেলেটার ফটোটা দেখে তো খুব ভালোই লাগছে। ছবিতে মানুষটা দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু সামনাসামনি যদি এত সুন্দর না হয় তাহলে তো আমার মেয়েটার জীবনটাই বেকার হয়ে যাবে। মা, বাবা তো বলেছিল ছেলেটা অনেক সুন্দর আর অনেক ধনী মা বাবার একমাত্র সন্তান। আচ্ছা, একবার না হয় প্রিয়াকে দেখা, ওর যদি পছন্দ হয় তাহলে একবার সামনে সামনেই দেখা করতে বলবো। যদি পছন্দ হয়ে যায় তাহলে কথা আগে বাড়বে, আর না হলে এই ছবি দেখে কোনো কথা বলা যাবে না। আসলে সুতপা দেবী কোনো কারোর ফটো দেখে বিশ্বাস করতে চাইতো না, কারণ সে জানতো ফটোতে একরকম দেখায় আর সামনাসামনি অন্যরকম দেখায়। এই কারণে সুতপা দেবী নিজের মেয়ের জন্য পাত্রকে সামনাসামনি ভাবেই দেখতে চাইছিল। এভাবেই কথাবার্তা বলার পর প্রকাশ তার বাবাকে গিয়ে তার মায়ের কথাগুলো বলে। সোমনাথ বাবুও তার স্ত্রীর কথাতে একমত দেয়। এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। সোমনাথ বাবু প্রিয়ার জন্য যে ছেলেটাকে দেখেছিল তার নাম ছিল পিন্টু। পিন্টু তার মা পল্লবী দেবী এবং বাবা অশোক বাবুর সঙ্গে বাস করে। সোমনাথ বাবু পিন্টু এবং পিন্টুর পরিবারকে তাদের বাড়িতে আসার কথা জানায়। কিছুদিন পর পিন্টু তার বাবা মায়ের সঙ্গে প্রিয়াকে দেখতে তাদের বাড়িতে আসে। তোমার বাবার মুখ থেকে যতটা শুনেছিলাম তুমি তো তার থেকেও বেশি সুন্দরী। তোমাকে দেখেই আমার খুব ভালো লেগেছে। আমি তো ভেবেই নিয়েছি বৌমা করতে হলে তোমাকেই বৌমা বানাবো। পল্লবী দেবী যখন এসব কথা বলছিল তখন সুতপা দেবী পিন্টুর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, না, ঠিক যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। আমি যেটা ভাবতাম তার থেকেও অনেক বেশি ভালো। সুতপা দেবী এসব ভাবনা চিন্তা করতে করতে সকলের সঙ্গে আবার কথাবার্তায় ভিড়ে যায়। এরকম ভাবেই সকলে মিলে কথাবার্তা বলতে বলতে তারা দুই পক্ষ একটা বিয়ের তারিখ ফাইনাল করে এবং পিন্টু তার পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে যায়। এমন ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। একদিন নতুন বছর পড়ার খুশিতে প্রিয়া তার সকল বন্ধুকে ফোন করে। হ্যালো মধুমিতা, পায়েল, নন্দিনী, তোরা আছিস তো? কি ব্যাপার, এতদিন হয়ে গেল তোদের তো কোনো খোঁজ খবরই নেই। তোরা কি এবছরই পিকনিক করবি না ভেবেছিস? আমি কত আশা করে বসে আছি তোরা ফোন করবি আর আমি বেরিয়ে যাব।
কিন্তু আমার মনে হয় তোরা ভুলেই গেছিস পিকনিকের কথা, তাই না? প্রিয়া, আমরা তো সবাই তোর অপেক্ষাতেই বসে আছি। তোর তো বিয়ে ঠিক হয়ে গেল, আমরা তো ভাবলাম তুই হয়তো আর পিকনিক করবি না, কিন্তু তুই যেহেতু বলছিস তাহলে তো পিকনিক করতেই হবে, তাই না? হ্যাঁ সেটাই, আমিও তো ভেবেছিলাম প্রিয়া তুই আর আমাদের সঙ্গে পিকনিক করতে যাবি না। আমাদের সঙ্গে কিন্তু এটাই তাহলে তোর লাস্ট পিকনিক হবে, তাই তো? তোরা কি সব বলছিস? লাস্ট পিকনিক? আরে বাবা, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে বলে কি আমি তোদের সঙ্গে পিকনিকও করতে পারবো না? এটা কি কোথাও লেখা আছে? আমি প্রতি বছর তোদের সঙ্গে পিকনিক করতে আসবো। কিন্তু তোর শাশুড়ি মা যদি এসব পছন্দ না করে, বাড়ির বৌমা হয়ে তুই পিকনিক করবি? আমার তো মনে হচ্ছে তোর শাশুড়ি মা এসব কিছু পছন্দ করবে না। পছন্দ করুক বা নাই করুক, আমি তো পিকনিক করবই, সেটা তোদের সঙ্গে হোক বা আমার শ্বশুর বাড়ির ওখানেই হোক, আমার কিছু যায় আসে না। আমি শুধু নতুন বছরে পিকনিক করতে চাই, অনেক মজা করতে চাই, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হবেই, কিন্তু প্রিয়া তুই যেন নতুন মানুষদের পেয়ে আমাদেরকে ভুলে যাস না। বন্ধুগুলোকে একবার ডেকে নিস, তাহলে আমরাও তোর সঙ্গে পিকনিক করতে পারবো। আচ্ছা ওসব এখন বাদ দে, কিন্তু এই বছরে কোথায় পিকনিক করতে যাওয়া হবে সেটা তো বল। প্রিয়া যখন তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল, তখনই তার মা সেখানে চলে আসে এবং তার মা প্রিয়ার সব কথাই শুনতে পায়। এই বছর অন্য কোথাও নয়, তুই তো শ্বশুর বাড়িতে গিয়ে পিকনিক করবি, ঠিক আছে? যেখানে ইচ্ছা সেখানে যাবি, তখন আর কেউ বলার মতো থাকবে না। তোর মা তো একদমই নয়। প্রিয়া, তুই কিন্তু আমার কোনো কথাই মানছিস না। দেখ, তোর শাশুড়ি মা শ্বশুর মশাই হয়তো এসব কিছু পছন্দ করবে না। তুই ওদের বাড়ির বৌমা হতে চলেছিস, তাও তুই এখনো এই পিকনিকের ভূত মাথা থেকে নামাতে পারছিস না। মা, তোমার অসুবিধাটা কোথায় বলো তো? আমি তো আমার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যাচ্ছি, সেই তুমি আমাদের কথার মাঝখানে কথা বলতে চলে আসো কেন? আচ্ছা মুশকিল তো। আচ্ছা মধুমিতা, তোর একটা জায়গা ঠিক করে আমাকে মেসেজ করে দিবি, ঠিক আছে? তাহলে আমি সেদিনই ওখানে পৌঁছে যাব। এই বলে প্রিয়া ফোনটা রেখে দেয়। মা, তোমার যতই অসুবিধা থাকুক না কেন, আমি এখানে যেমন পিকনিক করি তেমনি আমি ওখানে গিয়েও পিকনিক করব। বাড়িতে বিয়ে, তোর কি কোনো চিন্তা ভাবনা নেই? কত কিছু কেনাকাটা করতে হবে, তুই তো দেখছিস শুধু পিকনিক করতে ব্যস্ত। শোনো, বিয়ের শপিং যতই দেরি হোক না কেন, বিয়ের আগের দিন বিয়ের শপিং করে নিয়ে চলে আসবো, কিন্তু পিকনিক করতে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। পিকনিক তো আমি করতে যাবই। হে ঈশ্বর, এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করব কে জানে। তুই যা পারিস কর। এই বলে সুতপা দেবী সেখান থেকে চলে যায়। মায়ের কোনো কথায় ধ্যান না দিয়ে প্রিয়া পিকনিকের কথাই চিন্তা ভাবনা করতে থাকে। পিকনিকে কি কি করবে, কেমন কি সেলফি তুলবে, আর কেমন কি খাবার দাবার রান্না হবে, এসব নিয়ে সে শুধু ভাবতে থাকে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন মধুমিতা, নন্দিনী এবং পায়েল প্রিয়াকে একটা অ্যাড্রেস মেসেজ করে দেয়। কিছুদিন পরেই নতুন বছর মানে 2024 সাল পড়ে যায়। এই খুশিতে প্রিয়া নতুন জামা কাপড় পরে এবং সাজগোজ করে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে বেরিয়ে পড়ে। তারা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সবকিছুর আয়োজন করে। তারা 4 বান্ধবী মিলে অনেক সুন্দরভাবে পিকনিকের আয়োজন করে। এরকম ভাবে তারা মজা করে পিকনিক করতে থাকে। সেদিন পিকনিক করে প্রিয়া অনেকই মজা পেয়েছিল, আর এই কারণেই সে আবারও পিকনিক করার কথা ভাবছিল। কিন্তু কিছুদিন পরেই তার বিয়ে ছিল, তাই বিয়ে শপিং করে অনুষ্ঠানে বসে পড়ে এক এক করে সমস্ত অনুষ্ঠান শেষ করার পর শেষতম দিনে প্রিয়া এবং পিন্টুর বিয়ে হয়ে যায়। বিয়ে করে পিন্টু তার বউকে নিয়ে চলে যায়। সেখানকার প্রতিবেশীরা প্রিয়াকে দেখে খুবই খুশি হয়। এখানে তো কতজন আছে, সবাই তো দেখছি আমার মতোই আমার বয়সী। যাক, এদের সঙ্গে পিকনিক করতে আরো বেশি মজা লাগবে। আমার মনে হয় এরাও আমার মতো হয়তো পিকনিক করতে ভালোবাসে। প্রিয়া যখন এসব কথা মনে মনে ভাবছিল, তখন তার শাশুড়ি মা বরণডালা নিয়ে তার দিকে এগিয়ে আসে। আরে বাবা, আমার নতুন বৌমাটাকে তোমরা কেন বিরক্ত করছো? দেখতেই তো পারছো বেচারি কতটা ক্লান্ত হয়ে পড়েছে, তার উপরে আবার তোমরা সকলে ঘিরে ওকে বসে পড়েছো। আচ্ছা আচ্ছা, এবার কালকে না হয় নতুন বৌমার মুখ দেখে নেবে, আজকে এবার তোমরা এসো। পল্লবী দেবীর মুখে এই কথা শুনে প্রতিবেশীরা সকলেই নিজের নিজের বাড়িতে ফিরে যায়। বৌমা, আমি যদি ওদেরকে না বলতাম তাহলে ওরা সারা রাত তোমাকে নিয়ে গল্প করতেই ব্যস্ত থাকতো। ওরা তো এরকমই, আবার কালকে চলে আসবে তোমার সঙ্গে গল্প করতে। আচ্ছা, এখন তুমি পিন্টুর সঙ্গে যাও। পিন্টু, তুই বৌমাকে নিয়ে যা। পিন্টু তার মায়ের কথা শুনে প্রিয়াকে নিজের রুমে নিয়ে চলে যায়।
এরকম ভাবে সেই দিনটা কাটে। পরের দিন সকালে প্রিয়া প্রচন্ড ঠান্ডা পড়ার কারণে অনেক দেরি করেই ঘুম থেকে ওঠে, কারণ সকাল সকাল ঘুম থেকে ওঠা তার একদমই অভ্যাস ছিল না। এই কারণেই পল্লবী দেবী অনেক রেগেছিল, কিন্তু নতুন বৌমা হওয়ার কারণে সে তার বৌমাকে সরাসরি কিছু বলতে পারে না। 9টার সময় পল্লবী দেবী বৌমার রুমের সামনে এসে বৌমাকে ডাক দিতে থাকে। কি ব্যাপার বৌমা, তুমি এখনো উঠলে না? আরে বাবা, ঠান্ডা কি তোমার একারই লাগছে? ঠান্ডা তো সকলের জন্যই, সকলেরই ঠান্ডা লাগছে। কিন্তু দেখো, তোমাকে দেখার জন্য পাড়া প্রতিবেশী সকলে আবার এসে হাজির হয়ে গেছে, আর তোমারই তো দেখা পাচ্ছি না। তাড়াতাড়ি বাইরে চলো। শাশুড়ি মায়ের এই কথা শুনে প্রিয়া উঠতে না চাইলেও তাকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যেতে হয়। প্রিয়ার সঙ্গে আবারও প্রিয়ার বয়সী যে প্রতিবেশী বউগুলো ছিল তারা প্রিয়াকে দেখে তার সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। আচ্ছা বৌদিরা, তোমরা কি পিকনিক করতে পছন্দ করো? তোমরা যদি বলো তাহলে এই নতুন বছর পড়ার শুরুতে আমরা সবাই মিলে পিকনিক করব। কিন্তু প্রিয়া, আমার তো মনে হয় না আমার শাশুড়ি মা শ্বশুর মশাই এসব কিছু মেনে নেবেন। আর আমি যতটুকু তোমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে জানি, ওনারাও কিন্তু এসব কিছু মেনে নেবেন না। হ্যাঁ নয়না, তুমি একদম ঠিক বলেছো। আমরা যদি তোমার সঙ্গে যাই তাহলে বাড়ির বউ হয়ে এরকম কি করে করলাম এই প্রশ্নের উত্তর সকলকে দিতে হবে। বাড়ির বৌমাদের তো এসব করার অধিকার নেই, যা কিছু আছে বাড়ির মেয়েদের জন্য, বুঝতেই পারছো? আরে বাবা, তোমরা যেহেতু সবকিছু জানো এনারা করতে দেবেন না, তাহলে কেন আমরা বলতে যাব? আমি তো অনেকবার বাড়িতে না বলে পিকনিক পার্টিতে চলে গেছি বন্ধু বান্ধবদের সঙ্গে, তাই এখনো মনে হয় আমাকে সেই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। আমরা সকলে মিলে পিকনিক করতে যাব, কিন্তু হ্যাঁ, বাড়িতে যেন কেউ কিছু বলো না। বাড়িতে কিছু বলার প্রয়োজন নেই, ওকে? প্রিয়া, সবই মানছি, কিন্তু যদি এসব জানতে পেরে যায় তাহলে তখন কি হবে? আর তাছাড়া বাড়ি থেকে আমরা কি বলে বের হব? আমরা যদি সকলে মিলে একসঙ্গে বের হই তাহলে নিশ্চয়ই তো এনারা কিছু ভাববেন। সেই সব কিছু সময় আসলে তোমাদেরকে আমি সব বুঝিয়ে দেব। তোমরা যদি আমার মতো ভাবে চলো তাহলে ঠিক তোমরা এই কাজগুলো করতে পারবে, আর আমার মতো পিকনিকও করতে পারবে। তোমরা সকলে চাও তো পিকনিক করতে? প্রিয়ার এই সকল কথা শুনে সেখানে থাকা সকল প্রতিবেশী বউয়েরা সকলে হ্যাঁ বলে দেয়। আসলে তারাও ঠিক প্রিয়ার মতোই পিকনিক লাভার ছিল। পিকনিক করতে তারাও অনেক পছন্দ করত, কিন্তু বাড়ির বউ হয়ে পিকনিক করতে যাওয়া এটা শাশুড়ি এবং শ্বশুর মশাই মেনে নেবে না ভেবে তারা আর বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করত না। এই ভয়ে তারা পিছিয়ে পড়ত, কিন্তু প্রিয়ার কথা শুনে তারা সকলেই খুবই খুশি হয়। এইভাবেই দেখতে দেখতে 2-1 দিন কাটে। একদিন প্রিয়া তাদের সকলকে ডেকে পিকনিকে যাওয়ার কথা আলোচনা করে। পরের দিন সকালে এক এক করেই তারা সকলেই বাজারে যাওয়ার নাম করে বের হয়ে যায়। কিন্তু অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর তারা বাড়িতে ফোন করে জানায় যে তারা তাদের বান্ধবীদের বাড়িতে আটকে পড়েছে, আর এইভাবে তারা সকলে মিলে পিকনিক করতে লেগে পড়ে। প্রিয়া বাড়িতে না ফেরার কারণে পল্লবী দেবীর চিন্তা আরো বেড়ে যায়, তাই সে প্রিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে যখন দেখতে পায় প্রিয়া প্রতিবেশীদের সঙ্গে পিকনিক করছে, তখন পল্লবী দেবী খুবই রেগে গিয়ে বলে, বৌমা, এসব কি হচ্ছে? দেখো, তোমার যদি পিকনিক করার ইচ্ছে ছিলই তুমি তাহলে এটা আমাকে আগে বলতে পারতে। তোমাকে এরকম মিথ্যা কথা আর বলতে হতো না। তুমি কি জানো তুমি এখানে নতুন, আর এই কারণেই আমার চিন্তা হচ্ছিল, তাই আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম। যাক, ভালো হয়েছে তোমাকে খুঁজে পেয়ে গেছি। আচ্ছা চলো, এবার তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে পিকনিক করি। পল্লবী দেবীর মুখে এই কথা শুনে প্রিয়া অবাক হয়ে যায়। তখন সে মিথ্যা কথা বলার জন্য তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। প্রিয়া এবং তার শাশুড়ি মায়ের মধ্যে এরকম মিল দেখে তাদের পাড়া প্রতিবেশী অনেকেই তাদের সঙ্গে পিকনিক করতে যেত। এভাবেই তারা সকলে হাসি খুশি দিন কাটাতে থাকে। দীপ্তি এবং লিপিকা 2 বোনে ভীষণ সুন্দর দেখতে ছিল। তারা দুজনেই নিজেদের সৌন্দর্য নিয়ে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করত। তাদের সৌন্দর্যের প্রশংসায় সকলে পঞ্চমুখ হয়ে থাকত। এর ফলে তাদের সৌন্দর্য নিয়ে তারা সবসময় নিজেদের সৌন্দর্য নিয়ে গর্ব করত। তারা সবসময় নিজেদের রূপচর্চা করতেই ব্যস্ত থাকত। একদিন 2 বোন কলেজে যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় দীপ্তি বলে, উফ, আমাকে দেখতে কি সুন্দর! আমার রূপের জৌলুসে আয়না তো এক্ষুনি ফেটে যাবে। ঈশ্বর যে আমাকে কেন এত সুন্দর বানিয়েছে! একটু আমার বোনকেও তো আমার থেকে সৌন্দর্য ধার দিতে পারতো। নিজের দিদির কথাগুলো লিপিকার কানে যায়।
সেই সঙ্গে সঙ্গে তার দিদির সঙ্গে ঝগড়া করা শুরু করে দেয়। তুই কিন্তু খুব বাজে কথা বলছিস। আমাকে কি তোর থেকে কম সুন্দর দেখতে? তোর মনে আছে কালকে আমি কলেজে ছেলেদের থেকে 10টা প্রপোজাল পেয়েছি আর তুই মাত্র 8টা পেয়েছিস। সুতরাং তোর সৌন্দর্য আমার থেকে লসে রান করছে। হ্যাঁ সেটাই, তুই 10টা প্রপোজাল পেয়েছিস আর আমি ফেসবুকে 5টা প্রোডাকশনের কাছ থেকে সিনেমায় হিরোইন হওয়ার অফার পেয়েছি, তাই আমি বেশি সুন্দরী। আমার ধারে কাছে তুই আসতেও পারবি না। দুই বোন আয়নার দিকে তাকিয়ে সাজতে সাজতে নিজেদের সৌন্দর্য নিয়ে ঝগড়া করতেই থাকে। ঠিক সেই সময় তাদের কাজের বউ লতা ঘরের মধ্যে ঢুকে আসে এবং তাদের দুজনকে ঝগড়া করতে দেখে। ও দিদি, তোমরা আর কত রূপচর্চা করবে গো? আমি কিন্তু ফ্যান বন্ধ করে দিলাম, আমাকে ঘর ঝাড়ু দিতে হবে, তাই তোমরা এবার রূপ নিয়ে ঝামেলা করা বন্ধ করো। এই লতাদি, তুমি বলো তো কাকে বেশি সুন্দর দেখতে, আমাকে নাকি আমার বোনকে? সত্যি কথা বলবে, মনে রাখবে আমি কিন্তু কালকে তোমাকে আমার দামি নেল পলিশটা পরতে দিয়েছিলাম। মানে বলছিলাম যে তোমরা তো দুজনেই সুন্দর, দুজনেই খুব সুন্দর। মানে আমি বলছিলাম যে ওরকম করে কি কাউকে বলা যায়? এই লতাদি, তুমি দিদিকে সাপোর্ট করছো কেন? এবার এসো তুমি আমার কাছে মুখে ফেসিয়াল করতে, তারপর দেখাবো কেমন ঝাঁটার বাড়ি মারি। আমাকে সুন্দর না বলে আমার দিদির দিকে যাওয়া হচ্ছে। লতা কিছু না বলেই তার কাজ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দুই বোন মিলে কলেজে চলে যায়। তাদেরকে দেখে কলেজে সকলেই থমকে যায়। কেউই তাদের দুই বোনের দিক থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না। তারা দুজনে ক্লাস করে ক্যান্টিনে গিয়ে নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক গল্পগুজব করে। ঠিক সেই সময় পিয়াস তাদের কাছে আসে। ভাই, আজকে আমি পার্ক স্ট্রিটের একটা পাবে আমার বার্থডে পার্টি থ্রো করেছি। তোদের দুই বোনকে কিন্তু আসতেই হবে, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার তো যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু তুই তো জানিস যে মা আমাকে আর বোনকে বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতে দেয় না, তাই মাকে রাজি করানোটাই একটু চাপের ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ দিদি ঠিকই বলছে, কারণ আমরা দুই বোন এমনিতেই সুন্দরী। যদি পাবে গিয়ে ছেলেরা আমাদের পিছু নেয় তখন কি হবে বলতো পিয়াস? পিয়াস তাদের দুই বোনের এমন কথা শুনে হেসে ওঠে। আরে তোরা কি পাগল আছিস নাকি? ওইখানে আমার সব বন্ধু বান্ধবরা থাকবে, তাছাড়া পাবে বডিগার্ডও থাকবে। তোদের কোনো রকমের প্রবলেম হবে না, তাই প্লিজ তোরা রাত 8টার মধ্যে চলে আসবি। আমি আর কোনো কথাই শুনতে চাই না। দুই বোন পিয়াসের বার্থডে পার্টিতে যেতে রাজি হয়ে যায়। তারা বাড়িতে এসে তাদের মাকে রাজি করায়। দুই বোন মিলে পিয়াসের বার্থডে পার্টিতে যাওয়ার জন্য খুবই সাজগোজ করতে শুরু করে দেয়। তারা দুজনেই বেশ চোখ ধাঁধানোর মতো গাউন পরে, সেই সাথে কানে খুব সুন্দর কানের দুল পরে এবং ঠোঁটে লাল কালারের লিপস্টিক পরে। তাদের দুই বোনকে অপূর্ব সুন্দরী দেখায়। তারা দুজনে মিলে একটি উবের করে পিয়াসের বার্থডে পার্টিতে চলে যায়। সেখানে দুই বোনের সৌন্দর্য দেখে কেউ চোখ ফেরাতে পারে না। ওয়াও, তোদের তো দারুণ দেখতে লাগছে। আমি জাস্ট তোদের উপর থেকে চোখ সরিয়ে নিতে পারছি না। মনে হচ্ছে আকাশ থেকে দুটো সুন্দরী পরী নেমে এসেছে মাটিতে। দীপ্তি এবং লিপিকা নিজেদের প্রশংসা শুনে ভীষণ পরিমাণে আনন্দ পায়। তারা পার্টিতে আনন্দ করা শুরু করে দেয়। তারা দুই বোন মিলে খাওয়া দাওয়া করে, কিন্তু হঠাৎ করে দীপ্তির একটু শরীর অসুস্থ হওয়ায় সে লিপিকাকে না জানিয়ে পার্টি থেকে চলে আসে। লিপিকা তার দিদিকে দেখতে না পেয়ে খুবই চিন্তায় পড়ে। ঠিক সেই সময় পিয়াসের বন্ধু আকাশ সেই পার্টিতে আসে। আকাশের লিপিকাকে দেখে ভীষণ পরিমাণে পছন্দ হয়। এক্সকিউজ মি, আপনাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। আপনি কি কোনো কিছু নিয়ে টেনশন করছেন? না মানে আমাকে বলতে পারেন, আই ক্যান হেল্প ইউ। আসলে আমি আমার দিদিকে বেশ কিছুক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু ও এক্ষুনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো যে ও অসুস্থ বোধ করার কারণে বাড়ি চলে গেছে। কিন্তু আপনি কে? আপনাকে তো এতক্ষণ পার্টিতে দেখিনি। আমি পিয়াসের ক্লোজ ফ্রেন্ড। আমার কাজ ছিল তাই আসতে একটু লেট হয়েছে। হোপ ইউ ডোন্ট মাইন্ড। অনেক রাত হয়ে গেছে, আপনি চাইলে আমি আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসতে পারি। লিপিকা প্রথমে আকাশের কথায় রাজি হতে চায় না, কিন্তু সে এটাও বুঝতে পারে যে অত রাতে সে কোনো ক্যাব বুক করতে পারবে না, তাই সে আকাশের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। আকাশ লিপিকাকে তার গাড়িতে তুলে নেয়। তারা বেশ অনেকক্ষণ দুজন দুজনের সঙ্গে গল্প করে। আকাশ লিপিকার ফোন নাম্বারও নিয়ে নেয়। লিপিকারও আকাশকে ভীষণ পরিমাণে পছন্দ হয়। লিপিকা বাড়ি চলে আসলে সে আকাশকে টাটা করে বাড়িতে ঢুকে পড়ে। বাবা, আমার বোন এত রাতে এত সুন্দর গাড়ি করে বাড়ি ফিরে আসলো, কি ব্যাপার? ওর কাছে তো এত ভালো গাড়ি বুক করার টাকা নেই। লিপিকা ফ্রেশ হয়ে ঘরে আসলে দীপ্তি দেখে যে লিপিকা একটি ছেলের সাথে ফোনে চ্যাট করছে
এবং মিটিমিটি করে হাসছে। সে তার বোনকে নানান রকমের প্রশ্ন করে। এর ফলে লিপিকা ভীষণ পরিমাণে রেগে যায়। তুই তো আমাকে একা ছেড়ে দিয়ে চলে এসেছিলি, এখন তাহলে এত প্রশ্ন কিসের তোর? আমি একটা হ্যান্ডসাম ছেলের সঙ্গে গাড়ি করে বাড়িতে এসেছি, হয়েছে শান্তি, আর ওর সাথে আমি ডেটিং এও যাব। এই কথা শুনে দীপ্তি একেবারে জ্বলে ওঠে, কারণ সেও লিপিকার মতো সুন্দরী হওয়ায় সে এখনো পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড করতে পারেনি। তাই এই ভেবেই সে মনে মনে জ্বলতে থাকে। সে তার বোনকে নানান রকম ভাবে টোন টিটকারি করতে শুরু করে। আমি বুঝতে পেরেছি, আসলে আমি তো পার্টি থেকে তাড়াতাড়ি চলে এসেছি, সেই কারণে তোর দিকে কোনো ছেলে তাকিয়েছে, কিন্তু আমি থাকলে তো আমিই পাত্তা পেতাম, তোকে আর কেউ পাত্তা দিত না। দিবা স্বপ্ন দেখা বন্ধ করে তুই এবার ঘুমিয়ে পড়। দুই বোন কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তারপর থেকে প্রত্যেক দিন লিপিকা সুন্দর করে সেজে গুজে আকাশের সঙ্গে দেখা করতে যায়। একদিন আকাশ লিপিকার সঙ্গে তার বাড়িতে যাওয়ার আবদার করলে লিপিকা তাকে বারণ করতে পারে না, কিন্তু বাড়িতে তার দিদি থাকায় সে আকাশকে নিয়ে যাওয়ার সাহসও পাচ্ছিল না। আকাশকে যে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে তো দিদি আছে, ওকেও তো ভীষণ সুন্দর দেখতে। আকাশ যদি দিদিকে দেখে আমাকে ভুলে যায় তখন কি হবে? এই লিপিকা, গাড়িতে উঠে এসো, তাড়াতাড়ি চলো, আজকে আমি তোমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো, খুব খিদে পেয়েছে। লিপিকার আর কিছু করার থাকে না, সে আকাশকে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু বাড়িতে ঢোকার আগে সে আকাশকে বলে, এই আকাশ, তুমি দাঁড়াও, তুমি ফট করে বাড়িতে ঢুকে যেও না। আসলে আমার দিদির মাথায় একটু সমস্যা আছে, ও নতুন লোক দেখলে তাদেরকে কামড়াতে আসে। আমি তাই ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে তারপরেই তোমাকে বাড়িতে নিয়ে যাব। আকাশ লিপিকার কথা শুনে খুব ভয় পেয়ে যায়। সে বাড়ির বাইরে চুপ করে দাঁড়িয়ে থাকে। দীপ্তি আরাম করে তখন টিভি দেখছিল। সেই সময় লিপিকা তার কাছে গিয়ে বলে, দিদি, তুই যে করেই হোক আজকে পাগলের অ্যাক্টিং করবি, কারণ আমার সাথে আমার বয়ফ্রেন্ড আকাশ এসেছে। আমি চাই না তোর সৌন্দর্য দেখে ওর মাথা ঘুরে যাক। এটা আবার কেমন কথা? ভূতের মুখে ঈশ্বরের নাম শুনছি তো, তোর নিজের সৌন্দর্যের উপর বিশ্বাস নেই? তুই আমাকে পাগল সাজাতে চাইছিস? আমি কিছুতেই তোর কথা শুনবো না। শোন, এরকম করিস না, তুই যা চাইবি আমি তাই দেব। তুই শুধু আজকের জন্য পাগলের অ্যাক্টিং কর, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে যা, আমি পাগলের অ্যাক্টিং করব, কিন্তু তার বদলে তোর দামি নতুন গাউনটা আমাকে দিতে হবে। যদি রাজি থাকিস তাহলেই পাগলের অ্যাক্টিং করব, না হলে নয়। লিপিকা সঙ্গে সঙ্গে আকাশকে বাড়িতে নিয়ে আসে। আকাশ এসে দেখে যে সোফার উপর বাবু হয়ে দীপ্তি মাথায় ওড়না বেঁধে বসে আছে। দীপ্তিকে এরকম পাগলের মতো দেখে আকাশ খুব ভয় পেয়ে যায়। জামাই বাবু, আপনি আমার হবু জামাই বাবু, আপনাকে দেখে আমার তো আপনার পায়ে লুটিয়ে পড়তে ইচ্ছা করছে। কি সুন্দর দেখতে আপনাকে, পুরো আমাদের পাড়ার সাদা কুকুর লালু কুত্তার মতো। ঠিক লালুর মতো চোখ, লম্বা লম্বা কান আর ভোঁতা নাক। এ কি লিপিকা, তোমার দিদি আমায় কুকুর বললো তো? এ কেমন কথা? ওর মাথাতে তো সত্যিই ছিট আছে। নিজের দিদির এমন কথা শুনে লিপিকা ভীষণ লজ্জায় পড়ে যায়। সে তার দিদিকে ইশারায় চুপ করতে বললেও দীপ্তি তার কথা শোনে না। সে আকাশের পেছনে পড়েই থাকে এবং তাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। একে আমি পাগলের অ্যাক্টিং করতে বলেছিলাম, কিন্তু এই মেয়ে যা শুরু করেছে, মনে হচ্ছে আমাদের সম্পর্কটা ভেঙেই ছাড়বে। হাই কপাল, কোন কুলক্ষণে আমি যে আকাশকে বাড়িতে নিয়ে আসার কথা ভেবেছিলাম। আজকে আকাশ চলে যাক, তারপর তোর একদিন কি আমার একদিন। এই, তোমার নাম নাকি আকাশ? আকাশ মানে তো স্কাই, কিন্তু তোমার গায়ের রং তো আকাশই নয়। এই জানো তো, তোমাকে একটা কথা বলি, আমার বোনকে কলেজে সবাই গোলাপি বাদর বলে ডাকে। ওকে নাকি বাদরের মতো দেখতে। চুপ কর মা আমার, তুই দয়া করে ঘরে যা। দীপ্তি কিছুতেই সেখান থেকে যেতে চায় না। সে সুযোগ বুঝে আকাশের সঙ্গে এমন ব্যবহার করা শুরু করে যাতে সে নিজে থেকেই লিপিকার জীবন থেকে পালায়। এই লিপিকা, তোমার দিদিকে দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু ও যে এত উন্মাদ, আমি তো সেটা ভাবতেই পারি না। আমায় কুকুর বানিয়ে দিচ্ছে, তোমায় শুয়োর বানিয়ে দিচ্ছে, এসব কি? দীপ্তি জোর করে আকাশকে তাদের রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে সে জানায় তাই ভাবে ভুলভাল কথা বলতে শুরু করে। লিপিকা কি করবে কিছু বুঝে পায় না। দীপ্তি আলমারি থেকে লিপিকার ভালো ভালো জামা এবং সাজের জিনিস বের করে। সেগুলো নিয়ে সে ইচ্ছা করেই খেলতে শুরু করে দেয়। এই দেখো আক্কু, এগুলো আমার বোনের সাজের জিনিস। আমি কতবার করে বলি আমাকে একটু সাজিয়ে দিতে, তবুও দেয় না।
ওর এত ভালো ভালো জামা আছে, তবুও আমাকে পরতে দেয় না। এমন পাজি মেয়ে। আমি আজকে তোমাদের সামনে এত জিনিস দিয়ে সাজবো। এই বলে দীপ্তি লিপিকার দামি দামি কসমেটিক্স দিয়ে সাজতে শুরু করে দেয়। সেই জিনিসগুলো হাতে ধরে নষ্ট করতে শুরু করে, এমনকি সেই জিনিসগুলো হাতে নিয়ে নষ্ট করতে শুরু করে। নিজেকে বেশি সুন্দর প্রমাণ করার চেষ্টা, তাই না? আজকে সুযোগ পেয়েছি, তোকে আমি মজা দেখাবো লিপিকা। আজকে তুই বুঝতে পারবি কত ধানে কত চাল। লিপিকা তার দিদির উপর প্রচন্ড রেগে আগুন হয়ে যায়। দীপ্তি তার চোখের সামনেই তার পছন্দের সমস্ত জিনিসপত্র নষ্ট করছে দেখে সে আর কিছুতেই এসব মেনে নিতে পারে না। দিদি, আমাকে ক্ষমা কর, তোকে আর পাগলের অ্যাক্টিং করতে হবে না। তুই দয়া করে এসব অকাজ করা বন্ধ কর, আমার জিনিসগুলোকে রেহাই দে। আমি মেনে নিচ্ছি তুই সেরা সুন্দরী, তুই এবার একটু দয়া করে থাম। আকাশ লিপিকার কথা শুনে অবাক হয়ে যায়। সে কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না, সবকিছুই যেন তার মাথার উপর দিয়ে চলে যায়। পাগলের অ্যাক্টিং মানে কি সব বলছো? তোমার দিদি পাগল নয়। তোমরা এবার আমায় সমস্ত কথা না বললে আমি কিন্তু আবার নিজেই সত্যিকারের পাগল হয়ে যাব। লিপিকা আকাশকে সব সত্যি কথা জানায়। আকাশ লিপিকার উপর ভীষণ পরিমাণে রাগ করে এবং দীপ্তির ব্যবহারেও ভীষণ পরিমাণে অখুশি হয়। আরে আকাশ, রাগ করো না। আমার বোন স্বীকার করে নিয়েছে যে আমি সেরা সুন্দরী, ওর থেকে বেশি আমিই সুন্দর। ব্যাস, তাতেই আমার শান্তি। এবার তোমরা আরাম করে গল্প করো। চুপ কর তো, এতক্ষণ ধরে নাটক করে আমার মান সম্মানটা ডুবিয়ে দিয়ে এখন ভালো সাজার নাটক করছিস আবার? তোর উপর আমার ভীষণ রাগ হচ্ছে। তোমারও তো চুলকানি কম না। আমার তোমায় দেখে ভালো লেগেছে, আর এটাই সত্যি। তুমি কি করে ভাবলে যে তোমার দিদির সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে যাব? আমার ভালো লাগে কি অতটাই সস্তা? লিপিকা নিজের ভুল বুঝতে পারে, দীপ্তিও বুঝতে পারে যে সে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তারা দুজনে মিলে আকাশের কাছে ক্ষমা চায়। আকাশ তাদেরকে ক্ষমা করে দেয়। তারপর থেকে দুই সুন্দরী বোনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। তারা আর কখনোই নিজেদের সৌন্দর্য নিয়ে ঝগড়াঝাটি করে না।